এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার মানে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণের প্রশ্ন উত্তরগুলা দেখমু। তো এই চ্যাপ্টারটা মেইনলি বেঙ্গলি মিডিয়াম যারা আছো তারার লাগি প্রশ্ন উত্তরগুলো রেডি করা আছে। তো আমরা দেখি। তো এই স্লাইডটা প্রেজেন্টেড বাই মি বিশ্বজিৎ পাল। আচ্ছা, কোয়েশ্চেন 1, বায়ুতে দহনের পূর্বে ম্যাগনেসিয়ামের ফিতাটি কেন পরিষ্কার করতে হয়? ম্যাগনেসিয়াম ফিতার দহনের আমরা ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট পাইছিলাম চ্যাপ্টারের মধ্যে। তো এটার মধ্যে ম্যাগনেসিয়াম ফিতাটা এখানে এটা পরিষ্কার করতে লাগে। তো এটার মধ্যে কারণটা হলো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এর পৃষ্ঠে ম্যাগনেসিয়াম অক্সাইড এর একটি স্তর তৈরি করে। এই স্তরটি সরাতে ফিতাটি পরিষ্কার করা হয় যাতে ভিতরের ধাতুটি বাতাসের সংস্পর্শে আসতে পারে। তো রিয়াকশনটা যেটা হচ্ছে ওটা 2mg প্লাস O2 2mgO, মানে ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেনের সাথে রিয়েক্ট করিয়া 2mgO হয়ে যায়, মানে ক্রিয়েট করে। তো এটা করার পরে কি হয়, ফিতাটার উপরে একটা আস্তরণ আই যায়। তো এই আস্তরণটা না সরাইলে, আমরা যদি গোসাইয়া না সরাই, তো এটা বায়ুতে মানে আমরা এটা ফিতাটা বায়ুতে দহন করা যেত না। মানে আলটিমেটলি এটার উপরে একটা তো কাবার লাগাইল আছে, তো কেমনে হইব? তো এটার লাগে এটা কারণটা। কোশ্চেন নাম্বার 2, চুনকাম করার জন্য এক্স দ্রব্যের একটি দ্রবণ ব্যবহার করা হলো। এক্স দ্রব্যটির নাম লিখো এবং এটার সংকেত লিখো। এক্স দ্রব্যটির 1 উল্লেখিত জলের সঙ্গে বিক্রিয়া লিখো। চুনকাম করার লাগে আমরা সবসময় ক্যালসিয়াম অক্সাইডও মোস্টলি ব্যবহার করি। তো এটি জলের সঙ্গে প্রতিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম অক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়েক্ট করে H2O ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তো এটা হলো রিয়েকশন। এখন দেখো আমরা কোশ্চেন নাম্বার 3, কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডুবালে দ্রবণের রঙের পরিবর্তন হয় কেন? তো লোহা কপার সালফেট থেকে কপার প্রতিস্থাপন করে ফেরাস সালফেট তৈরি করে, যা সবুজ রঙের হয়। তো তোমরা একটু আনসারটা একটু গুছাইয়া লিখে লিবাই। কারণটাই হইল এটা, লোহা যখন কপার সালফেটের সঙ্গে রিয়েক্ট করে, এটা কপার সালফেটের দ্রবণে যখন লোহা আমরা মানে ডুবাই, তখন কি তা হয়, লোহার সাথে কপার সালফেটও রিয়েক্ট হয়। রিয়েক্ট হয়ে কি তা হয়, কপার সালফেটটা প্রথম নীল রং থাকে, কিন্তু যখন লোহার সাথে রিয়েক্ট করলো করিয়া এটা ফেরাস সালফেট বানায় FeSO4, যেটার কালার থাকে সবুজ রং। তো ওইটাই হইলো কারণ। কোশ্চেন নাম্বার 4, সমতুলিত রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়? রাসায়নিক সমীকরণ কেন সমতুলিত হওয়া আবশ্যক? আনসার, সমতুলিত রাসায়নিক সমীকরণ হলো এমন একটি রাসায়নিক সমীকরণ যেখানে বিক্রিয়ক বিক্রিয়ক তো আমরা নিশ্চয়ই জানি যে তাই বিক্রিয়া করে, এই যে এগুলো হইলো বিক্রিয়ক, ও উৎপাদকের প্রতিটি মৌলিক উপাদানের পরমাণুর সংখ্যা সমান থাকে। এখন উৎপাদক তো তোমরা জানো, ওই যে এগুলো হইলো উৎপাদক, রিয়েকশন করে যেটা যেটা এটা হইলো উৎপাদক, বা এটারে বিক্রিয়াজাত পদার্থ হওয়া হয়। আচ্ছা, উৎপাদকের প্রতিটি মৌলিক উপাদানের পরমাণুর সংখ্যা সমান থাকে। রাসায়নিক সমীকরণ সমতুলিত হওয়া আবশ্যক কারণ ভর সংরক্ষণের সূত্র অনুযায়ী, আমরা নিশ্চয়ই, আমি যখন চ্যাপ্টারটা পড়াইছি তখন ভর সংরক্ষণের সূত্রটা পড়াইছি, যে ভর সংরক্ষণের সূত্রটা কি তা, যে রিয়েকশনের আগে আর রিয়েকশনের পরে ওদিকে ভর যত হইব ওইদিকে ভর সমান নিতে লাগবো। অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টি বা ধ্বংস হয় না, সুতরাং বিক্রিয়ার পূর্ব ও পরবর্তী উপাদানগুলোর ভর সমান থাকতে হবে। তার মানে একটা রিয়েকশনের আগে তো ভর সমান থাকবো, পরেও ভর সমান থাকবো। এটা ব্যালেন্স না করে লেখলে তো এটা পারফেক্ট হইতো না। তো এটার লাগি আমরা রাসায়নিক সমীকরণ সমতুলিত করিয়া লেখা হয়। কোয়েশ্চেন নাম্বার 5, তাপবর্জী ও তাপগ্রাহী বিক্রিয়া বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তাপবর্জী বিক্রিয়া, যেসব বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে তাপও উদ্ভব হয় সেগুলোকে তাপবর্জী বিক্রিয়া বলে। যেমন সোডিয়াম রিয়েক্টস করে ক্লোরিনের লগে,
করিয়া সোডিয়াম ক্লোরাইড দেয় আর তাপ দেয়। তাপগ্রাহী বিক্রিয়া, যেসব বিক্রিয়া তাপ শোষিত হয় সেগুলোকে তাপগ্রাহী বিক্রিয়া বলে। 6CO2 প্লাস 6H2O C6H12O6, এখানের মধ্যে কিন্তু তাপ লাগবে, এখানে একটু মিসিং আছে। এখানে এখানে তোমরা ছোট্ট করিয়া সূর্যের আলো, ওখানে সূর্যের আলো লিখতে লাগবে। এটা তোমরা যখন খাতাতে এগুলো লিখবাই তখন ওই যে তীর চিহ্নটা আছে এটার উপরে সূর্যের আলোটা লিখিও। এটা গ্লুকোজ আর এটা লাগে অক্সিজেন। এটা আমরা যে উদ্ভিদে যখন ক্লোরোফিল দিয়া তার খাবার তৈরি করে ওই রিয়েকশনটা হয়, এই রিয়েকশনটা হয়। তো এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 6, শ্বসন প্রক্রিয়াকে কেন তাপবর্জী বিক্রিয়া বলে ধরা হয়? শ্বসনের সময় দেহকোষে গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে শক্তি প্রদান করে। যেহেতু পুরো প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তাই একে তাপবর্জী বিক্রিয়া বলে। তো আমরা জানি যে কোনো রিয়াকশনে যদি তাপ উৎপন্ন হয় তে আমরা কি তা কই? তাপবর্জী বিক্রিয়া। তে শ্বসনের সময় তাপ উদ্ভব হয়, ওটার লাগে আমরা এটাতে তাপবর্জী বিক্রিয়া কইমু। যেমন C6H12O6 গ্লুকোজ অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, এটা কোন জায়গাতে হয়? আমরা এই রিয়াকশনটা দেহকোষ মানে আমরা শরীরের সেলের মধ্যে হয়। 6CO2 প্লাস 6H2O প্লাস তাপ। কোশ্চেন নাম্বার 7, বিয়োজন বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় কেন? এই বিক্রিয়াগুলোর সমীকরণ লিখো। বিয়োজন তো তোমরা জানো, একটার থেকে দুইটা বা তার চেয়ে বেশি যেটা হয় রিয়েক্ট করিয়া এটা হয় বিয়োজন। আর সংযোগ বিক্রিয়া হইল গিয়ে দুইটা বা তিনটার থেকে যখন একটা বিক্রিয়া হয়, একটা উৎপন্ন হয়, একটা কোনো একটা কম্পাউন্ড উৎপন্ন যখন হইব তখন এটা রকম সংযোগ বিক্রিয়া। তো এটা দেখি, বিয়োজন বিক্রিয়া হলো সেই সব বিক্রিয়া যেখানে একটি যৌগ ভেঙে দুইটি বা তার বেশি পদার্থে পরিণত হয়। এই ধরনের বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য শক্তির উৎসের প্রয়োজন। অন্যদিকে সংযোগ বিক্রিয়ায় দুটি বা তার বেশি পদার্থ একত্রিত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করে এবং শক্তি নির্গত হয়। তাই বিয়োজন বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয়। তার মানে আমরা দেখলাম সংযোগ বিক্রিয়া হইল দুইটা পদার্থ তারা রিয়েক্ট করলো করিয়া একটা উৎপাদক দিল, একটা জিনিস উৎপন্ন হইল, তখন আমরা কিতা কইমু? এটা সংযোগ হইছে। আর সংযোগের সময় তাপ নির্গত হইব। তো এটারে আমরা এক ধরনের কিতা হইতে পারবো? তাপবর্জী বিক্রিয়া হইতে পারবো। তাপবর্জী যে রিয়েকশনের তাপ উৎপন্ন হয় সেটা আমরা তাপবর্জ্য কই। আচ্ছা, এখন বিয়োজন বিক্রিয়া 2H2O বাংলা কিতা দিল 2H2 প্লাস O2, এটার মধ্যে কিন্তু তাপ দিতে লাগে, এটা হয় তাপগ্রাহী। বিয়োজন বিক্রিয়ার মধ্যে আমি তাপ না দিলে ওই রিয়েকশনটাই হইতো না। তাপ যে কোনো ফর্মে তাপ বা তড়িৎ কিছুটা দিতে লাগবো। তে ওই রকম বিক্রিয়ারে আমরা কিতা কই? বিয়োজন বিক্রিয়া মানে এটারে যেটা তাপ গ্রহণ করে রিয়েকশনের শুরুতেই, এটারে আমরা কই তাপগ্রাহী বিক্রিয়া। আচ্ছা, তাপবর্জ্য এরকম সংযোগ বিক্রিয়া দেখলাম আমরা। এখন আমরা দেখি কোশ্চেন নাম্বার 8, বিয়োজন বিক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা হয় তাপ শক্তি, আলোক শক্তি বা তড়িৎ শক্তি রূপে। প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লিখো। যেমন আমরা তো জানি বিয়োজন বিক্রিয়ার মধ্যে একটা এনার্জি দিতে লাগে, এটা তাপ হইতে পারে, আলো হইতে পারে, বিদ্যুৎ হইতে পারে। তে ওই তাপ দেওয়ার একটা উদাহরণ হইল গিয়া, যেটার মধ্যে আমরা তাপ দিব তখন গিয়ে রিয়াকশনটা শুরু হইব। হলো 2FeSO4 Fe2O3 SO2 SO3। তারপরে আলো যেটার মধ্যে দিমু, এটা হইলো আলো না দিলে এটা এই রিয়াকশনটা হইতো না,
এটা হলো 2 AgCl, এখানে লাইট লেখা আছে। আর এই ত্রিভুজের চিহ্নটা মানে হইল গিয়া তাপ দেওয়া হয়েছে, হিট করা হয়েছে। আচ্ছা, 2Ag প্লাস Cl2। এখন বিদ্যুৎ দ্বারা হইল Al2O3 ইলেকট্রিসিটি 4Al প্লাস 3O2। এসবটি রিয়াকশনটা তোমরা একটু ভালো করে দেখিও, এগুলোতে কিন্তু এমসিকিউ হইতে পারে বা 1 মার্কের কোশ্চেনও এগুলোতেই বনবো। যে একটা উদাহরণ দাও তাপের, একটা উদাহরণ দাও আলোক দ্বারা, একটা দাও বিদ্যুৎ দ্বারা। তো এগুলো একটা একটা কোশ্চেনও হইতে পারে। কোশ্চেন নাম্বার 9, প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? এই বিক্রিয়াগুলোর সমীকরণ লিখো। প্রতিস্থাপন বিক্রিয়া একটি বিক্রিয়া যেখানে কোনো যৌগ থেকে অন্য একটি মৌলকে সরিয়ে দেয় বা প্রতিস্থাপন করে। কিন্তু বিনিময় বা দ্বি-অপসারণ বিক্রিয়া হলো এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে দুটি যৌগ পরস্পরের মধ্যে আয়ন অদলবদল করে এবং দুটি নতুন যৌগ তৈরি হয়। মানে প্রতিস্থাপন মানে আমরা তো জানি একজনরে সরাইয়া একজন আইয়া বই যায়। কপার CuSO4 আছিল, যেডেনে সিউ রে সরাই দিছে কেন, যেডেনে যেডেনে কিতা করছে সিউ রে সরাইয়া হ্যাঁ ঢুকছে, এটা আমরা কই প্রতিস্থাপন। আর বিনিময় বিক্রিয়ার মধ্যে কিতা হয়, তারার মধ্যে অদল বদল হয়ে যায়। Na2 যাইব কি Cl2 লগে, আর Bi যাব SO4 লগে, যে BiSO4 হয়ে গেছে 2NaCl হয়ে গেছে। এটা আমরা আমি চ্যাপ্টারেও পড়াইছি, এটা একটু ক্লিয়ারিটি হইলো তোমরা। এখন কোশ্চেন নাম্বার 10, সিলভারের পরিশোধনে কপার ধাতুর দ্বারা অপসারণ বিক্রিয়ায় সিলভার নাইট্রেট থেকে সিলভার পুনরুদ্ধার হয়। রাসায়নিক বিক্রিয়াটি লিখো। এটা হলো ওইটাই রাসায়নিক বিক্রিয়া, এটা হলো সিলভার নাইট্রেট AgNO3 প্লাস কপার নাইট্রেট হয়ে গেলো, আর সিলভারটা পরিশোধন, সিলভারটা আলগা হয়ে গেছে মানে এটা পরিশোধ, মানে এটা এখন ফ্রি হয়ে গেছে, এটার পরিশোধ হয়ে গেছে, খাওয়া যেতে পারে এখন। ওই যে এই রিয়েকশনটা আমরা কিতা কইতে পারবো, এটাও তো একটা প্রতিস্থাপন। কপারে এজির জায়গা লই লিছে আইয়া কপার নাইট্রেট বানাইছে। তো এগুলো তোমরা দেখবাই। কোশ্চেন নাম্বার 11, অধঃক্ষেপণ প্রক্রিয়া বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে বিক্রিয়ায় অদ্রবণীয় লবণ উৎপন্ন হয় তাকে অধঃক্ষেপ বিক্রিয়া বলা হয়। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, তাকে এটা এটা হইতো না, তাকে অধঃক্ষেপ বিক্রিয়া বলা হয়। তো অধঃক্ষেপ বিক্রিয়ার উদাহরণ হইল গিয়া, অধঃক্ষেপ বিক্রিয়ার উদাহরণ, এখানে একটু প্রিন্ট টাইপিং মিস্টেক আছে। অধঃক্ষেপ বিক্রিয়ার উদাহরণ হইল গিয়া Na2CO3, সোডিয়াম কার্বনেট, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। আর এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা হয় এটা অধঃক্ষেপ হয়ে যায়, এটা একটা অদ্রবণীয় লবণ। আর সোডিয়াম ক্লোরাইড, এই যে তীর চিহ্ন যেটা দেখ রায়, এটা যদি কিছুর কিনারে থাকে তার মানে বুঝে যাইব যে এটা অধঃক্ষেপ বা প্রেসিপিটেশন। ইংরেজিতে এটা হয় প্রেসিপিটেশন। আচ্ছা, তো তোমরা আমি চ্যাপ্টারের মধ্যে দেখছো আমি ইংলিশ বাংলা সবটি মিলিয়ে পড়াইছি, তো ইংলিশটাও জানা দরকার তোমরা। কোশ্চেন নাম্বার 12, অক্সিজেন লাভ করা বা হারানোর ভিত্তিতে নিম্নোক্তগুলোকে ব্যাখ্যা করো। প্রতিটির জন্য দুটো করে উদাহরণ। জারণ বিজারণ, জারণ মানে অক্সিডেশন আর বিজারণ মানে রিডাকশন, যেটা আমি পড়াইছিও দেখিলি মোহন। জারণ C+O2 CO2 আর Mg+O2 2MgO। এখানের মধ্যে দেখো কার্বনে কিতা করছে, অক্সিজেন লইছে, লইয়া CO2 হয়ে গেছে, তার মানে কার্বনের জারণ হইছে। আর এখানে এমজি কিতা করছে, অক্সিজেন লইয়া MgO হইছে, তার মানে ম্যাগনেসিয়ামেরও জারণ হইছে। বিজারণ CuO কপার অক্সাইড আর H2 মানে হাইড্রোজেন, এটা রিয়েক্ট করিয়া কিতা করছে, কপার দেখো কপার অক্সিজেন হারাই লিছে, এই রিয়েকশনের মধ্যে কপারে অক্সিজেন হারাই লিছে, হারাইয়া খালি কপার হয়ে গেছে, আর এদিকে H2 হয়ে গেছে। তার মানে সিইউ ওয়ে যখন অক্সিজেন হারাই লিছে তার মানে সিইউর কিতা হয়েছে, বিজারণ হয়েছে। আচ্ছা, এখন Fe2O3 প্লাস 3CO
2Fe প্লাস 3CO2। এখানে Fe2O3 দেখো প্রথম তার লগে 3টা অক্সিজেন আছিল Fe2O3 Fe2O3 তো সবটি অক্সিজেন হারাই লিছে, তার মানে Fe2O3 র বিজারণ হয়েছে, Fe2O3 র বিজারণ। কোশ্চেন নাম্বার 13, একটি চকচকে বাদামি রঙের মৌল এক্স বায়ুতে উত্তপ্ত করলে কালো রং ধারণ করে। মৌল এক্স এর নাম ও তৈরি হওয়া কালো রঙের যৌগটির নাম লিখো। মৌল এক্স এর নাম হলো তামা। তামাকে বায়ুতে উত্তপ্ত করলে তা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করে। নিচে রাসায়নিক সমীকরণটি দেওয়া হলো। তো ওই যে আমরা কপারে কিতা করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়ে কিতা করে কপার অক্সাইড, আর এটার মধ্যে হিট দিতে লাগে। হিট কেন লেখা আছে মানে কেন আমরা হিট দিতে দিমু, তে যে রিয়েকশনে আমরা হিট দিই এটা কিতা কই আমরা তাপগ্রাহী বিক্রিয়া। তো এই রিয়েকশনটারে কিন্তু আমি কিতা কইতে পারবো, এটারে আমি তাপগ্রাহী বিক্রিয়া কইতে পারবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14, লৌহ নির্মিত দ্রব্যের উপর কেন রঙের প্রলেপ দেওয়া হয়? তোমরা নিশ্চয়ই দেখছো লোহার জিনিসের উপরে রং করা হয়, আনলে কিতা হয় জংকার পড়ে যায়। তো ওটাই কারণ লোহা নির্মিত দ্রব্যে রং করা হয়, কারণ এটি লোহার পৃষ্ঠকে বাতাস ও আর্দ্রতার সরাসরি সংস্পর্শে আসা থেকে বাধা দেয়, ফলে লোহার বস্তু সহজে মরিচা ধরে না। তে কারণটা ওটাই। আর কারণ সংস্পর্শে আইলে কিতা হইব, লোহায় অক্সিজেনের সাথে রিয়েক্ট করব, লোহায় অক্সিজেনের সাথে রিয়েক্ট করলে কিতা হয়ে যাবে তার ক্ষয়ীভবন হয়। তো এটাই কারণ। কোশ্চেন নাম্বার 15, চর্বি এবং তেল সমৃদ্ধ খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে নাইট্রোজেনের উপস্থিতিতে বায়ুরুদ্ধ ঠোঙায় ভরে রাখা হয় কেন? নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস এবং এটি সহজে অন্যান্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে না। নাইট্রোজেন হইল কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, মানে এ সহজে কারোর লগে রিয়াকশন করতে চায় না, এ যেরকম আছে এরকমও থাকবো। অক্সিজেন খাদ্যদ্রব্যের সঙ্গে বিক্রিয়া করে সেগুলোকে দুর্গন্ধিত করে তোলে, তাই খাদ্যদ্রব্য প্যাক করার সময় ব্যবহৃত ব্যাগগুলোর ভিতর থেকে অক্সিজেন বের করে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। ফলে প্যাকের ভেতরে অক্সিজেন না থাকায় তেল ও চর্বিযুক্ত খাদ্যদ্রব্যের দুর্গন্ধ হয়ে যাওয়া রোধ করা যায়। তো নাইট্রোজেন আমরা ওটার লাগিও দেওয়া হয়, কারণ নাইট্রোজেনে যেটা আমরা ভিতরে ঢুকাইমো খাওয়ার জিনিস তেল ও চর্বিযুক্ত যেটা হোক না এখানে একে শরীরের লোকে রিয়েক্ট করতে না। তো রিয়েক্ট না করলে জিনিসটা যেরকম আছে সুন্দর থাকবো, ভালো থাকবো। আর রিয়েক্ট করলে অন্য কিছু একটা বানাইয়া এটা তো স্বাদ সব চেঞ্জ হয়ে যাব। কোয়েশ্চেন 16, প্রত্যেকটির জন্য একটি করে উদাহরণ দিয়ে নিম্নোক্তগুলো ব্যাখ্যা করো। ক্ষয়ীভবন, চর্বির দুর্গন্ধিতা। ক্ষয়ীভবন, কোনো ধাতু তার পারিপার্শ্বিক পদার্থ যেমন জলীয় বাষ্প, অ্যাসিড ইত্যাদি দ্বারা আক্রান্ত হলে বলা হয় ধাতুর ক্ষয় হয়েছে, এবং এই প্রক্রিয়াকে বলে ক্ষয়ীভবন। ক্ষয়ীভবনের উদাহরণ, লোহা নির্মিত দ্রব্যের উপর লালচে বাদামি গুঁড়ার একটি আস্তরণ পড়ে, ওই যে লোহার মরিচা ধরা যেটা আমরা কই বা জংকার ধরে। দুর্গন্ধিতা, তেল ও চর্বিযুক্ত খাদ্যবস্তু দীর্ঘ সময় ধরে বাতাসে রেখে দিলে চর্বি এবং তেল জারিত হয়। জারিত মানে কি, অক্সিডেশন বা অক্সিজেন গ্রহণ করা, তখন এগুলো বিস্বাদ হয়ে যায় এবং তাদের গন্ধ স্বাদ বদলে যায়। এই পরিবর্তনের ফলে খাবার খাওয়ার অনুপযোগী হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় দুর্গন্ধিতা। দুর্গন্ধিতার উদাহরণ, অনেকদিন ধরে খোলা রাখা সরিষার তেল একটি বাজে গন্ধ অনুভব হয়। তোমরা এটা দেখিও, ঘরের মধ্যে হয় এটা। কোশ্চেন নাম্বার 17, মার্বেলের রাসায়নিক সংকেত লিখো। মার্বেলের রাসায়নিক সংকেত হলো CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট কিভাবে গঠিত হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বাতাসের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ধীরে ধীরে প্রতিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিয়েক্ট করিয়া ক্যালসিয়াম কার্বনেট আর H2। তে আমরা চ্যাপ্টারটা ওখানেই শেষ। তো তোমরা এই চ্যাপ্টারে যতটা প্রশ্ন উত্তর আছে সবটি ভালোভাবে দেখবাই, খাতার মধ্যে লিখবাই এবং শিখবাই। তো এই চ্যাপ্টারের আমরা কমপ্লিট হইতে পারি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের
টোটাল 3টা ভিডিও আছে, একটা চ্যাপ্টার অ্যানালাইসিস আছে, চ্যাপ্টার অ্যানালাইসিস, এটার মধ্যে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুজনের কভার হইব। আরেকটা আছে তোমার রিয়েক্ট ফর্মুলা, একটা ভিডিও আছে পার্ট 3 একটা আছে, দেখিও পার্ট 2 পার্ট 3 একই একটা আছে ফর্মুলার ভিডিও। এটা বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম খানে কি সবটি দুজনের লাগি অ্যাপ্লিকেবল, তোমরা দেখতে পারবা। আর এই ভিডিওটা মোস্টলি বেঙ্গলি মিডিয়ামের লাগি, ইংলিশ মিডিয়ামের আলাদা তার কোয়েশ্চেন আনসার একটা, ইংলিশ মিডিয়ামের আলাদা কোয়েশ্চেন আনসারের ভিডিও আছে, এটা অনলি ফর ইংলিশ মিডিয়াম। আর এই ভিডিওটা বেঙ্গলি মিডিয়ামের লেগে। তো তোমরা ভালোভাবে দেখবা, আর যদি নিশ্চয় ভালো লাগে কমেন্ট করবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব নিশ্চয় করবা।